মডুলাস অফ ইলাস্টিসিটি সম্পর্কে পর্যন্ত আলোচনা করেই আমাদের ক্লাসটা শেষ হয়ে গেছিল। তো আমরা আজকে হলো মডুলাস অফ ইলাস্টিসিটি অথবা স্থিতিস্থাপক গুণাঙ্কের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব এবং বেশ কিছু ম্যাথ সলিউশন করব। তো মডুলাস অফ ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা দেখলাম যে গত ক্লাসেই যে পীড়ন বিকৃতি সমানুপাতিক, পীড়ন সমানুপাতিক বিকৃতি, পীড়ন সমানুপাতিক বিকৃতি। তো এই জায়গা থেকে আমরা দেখছিলাম যে একটা ওয়াই দিয়ে আমরা একটা সিম্বল প্রকাশ করেছিলাম, যেটাকে আমরা বলছিলাম মডুলাস অফ ইলাস্টিসিটি অথবা স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো স্থিতিস্থাপক গুণাঙ্ক, তো এই জায়গা থেকে আমরা এরকম পেয়েছিলাম যে ওয়াই ইকুয়াল টু সিগমা ভাগ ডেল, দ্যাট মিনস পীড়ন ভাগ বিকৃতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মডুলাস অফ ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপক গুণাঙ্ক পীড়ন ভাগ বিকৃতি, অর্থাৎ পীড়ন এবং বিকৃতি একটা অনুপাত। এটাই আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি অথবা স্থিতিস্থাপক গুণাঙ্ক। তবে একটা ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে, এটা অবশ্যই হতে হবে স্থিতিস্থাপক সীমার মধ্যে। যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি না হয়, তাহলে সেখানে আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি পেতে পারি না। যদি ব্যাপারটাকে লেখচিত্র দিয়ে উপস্থাপন করি, তাহলে ভালো করে বুঝবো। দেখি, মনে করো কোনো একটা ম্যাটেরিয়ালসের আমরা টেস্ট করছি। এই গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করছিলাম, টেস্ট করছি যেখানে এক্স অক্ষ বরাবর আমরা বিকৃতিকে প্রকাশ করছি স্ট্রেইন, এক্স অক্ষ বরাবর আমরা স্ট্রেইনকে প্রকাশ করছি অথবা বিকৃতিকে প্রকাশ করছি, আর ওয়াই অক্ষ বরাবর আমরা স্ট্রেস, পীড়নকে প্রকাশ করছি। তো দেখা গেছে একটা নির্দিষ্ট পরিমাণ বলের জন্য এই একটা বিকৃতি ঘটছে, আবার একটা পীড়ন ঘটছে। তাহলে বিকৃতি আর পীড়ন সব মিলে তার বিন্দুটা কোথায়? এখানে। এক্সাম্পল হিসেবে বললাম যে বিকৃতি এক পরিমাণ, বিকৃতি এক একক পরিমাণ, আর পীড়ন 2 একক পরিমাণ। তাহলে 1, 2। আবার তারপরে লোড যদি একই, যদি পর্যায়ক্রমে বাড়ানো হয়, এক্সাম্পল হিসেবে বললাম 5 নিউটন হারে আমরা লোড বাড়াচ্ছি। প্রথমে আমরা লোড দিলাম 5 নিউটন পরিমাণ একটা ম্যাটেরিয়ালসের উপরে। মনে করে একটা বললাম এই একটা ম্যাটেরিয়ালস, এটা যে কোনো একটা দণ্ড, যে কোনো পদার্থের তৈরি। তো সেখানে আমরা দেখি যে ওই ম্যাটেরিয়ালসের উপরে প্রথমে যখন আমরা 5 নিউটন পরিমাণ লোড দিচ্ছি, এক্সাম্পল হিসেবে বলছি, তার বিকৃতি 1 একক পরিমাণ, পীড়ন 2 একক পরিমাণ। এবার লোড পর্যায়ক্রমে 5 করে বাড়াচ্ছে, 10 করলাম, তখন এক্সাম্পল হিসেবে বললাম এই বিকৃতি যদি হয় 3, তাহলে তার পীড়ন এক্সাম্পল হিসেবে বললাম যে 6। তখন 3, 6, 3 এবং 6 তার অবস্থানটা। তাহলে এখান থেকে এটাকে 3 আর এই জায়গায় বলছিল 6। এইভাবে পর্যায়ক্রমে যদি দেখা যায় যে লোড যতই বাড়ে তত পীড়ন বাড়ে, ততই বিকৃতি বাড়ে, এবং বিকৃতির সাথে সাথে একটা নির্দিষ্ট হার অনুসারে তার পীড়নটা বৃদ্ধি পাচ্ছে। তো বৃদ্ধি পেতে 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 একটা পর্যায়ে যে দেখা যায় যে বিকৃতি ঠিকই বাড়ছে, বাট পীড়ন হঠাৎ করে আর বাড়ছে না, বিকৃতি বেড়ে যাচ্ছে এদিকে, এইদিকেও অগ্রসর হচ্ছে, বাট উপরের দিকে যাচ্ছে না। ইভেন তারপর আবার দেখা যায় যে তার বিকৃতি বাড়ছে, তার পীড়ন এবং বিকৃতি উভয় বাড়ছে, বাড়তে বাড়তে একটা পর্যায়ে বিকৃতি পীড়ন অল্প পরিমাণ বাড়ে, কিন্তু বিকৃতি প্রচুর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, পেতে পেতে একটা পর্যায়ে ভেঙে যায়। তা আমরা বলি স্থিতিস্থাপক সীমাটা যেইটুকু পর্যন্ত পীড়ন এবং বিকৃতি একই হারে বৃদ্ধি পাচ্ছিল, একটা সমান হার বজায় রেখে বৃদ্ধি পাচ্ছিল, ওই লাস্ট ওই অংশটাকে পর্যন্ত বলা হয় স্থিতিস্থাপক সীমা। তো এই স্থিতিস্থাপক সীমার মধ্যে এক্সাম্পল হিসেবে বললাম স্থিতিস্থাপক সীমাটা এটা। তাহলে এই পয়েন্টটার জন্য বিকৃতির মান এইটুকু আর পীড়নের মান এইটুকু। এক্সাম্পল হিসেবে বললাম এই পয়েন্টের জন্য বিকৃতির মান 5 আর পীড়নের মান 10। তাহলে এই পীড়নকে যদি এই বিকৃতির মান দ্বারা যদি ভাগ করা যায়, তাহলে আমরা পাবো মডুলাস অফ ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপক সীমা। তখন আমরা স্থিতিস্থাপক সীমা সমান পাবো এই পীড়নের মান ভাগ এই বিকৃতির মান। তো আমরা এখানে 5 দ্বারা প্রকাশ না করে সরাসরি আমরা এখানে প্রকাশ করছি যে ডেল দ্বারা, আর 10 দ্বারা প্রকাশ না করে সরাসরি আমরা প্রকাশ করছি সিগমা দ্বারা। তো সেই জায়গা থেকে বলছি যে সিগমা ভাগ ডেল, এটাই আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি।
এই যে মডুলাস অফ ইলাস্টিসিটি এটা 3 ধরনের হয়ে থাকে। একটা হলো দৈর্ঘ্য এর জন্য ইয়ং এর গুণাঙ্ক, দৈর্ঘ্য বিকৃতির জন্য একটা হলো ইয়ং এর গুণাঙ্ক। তো এই ইয়ং এর গুণাঙ্ক বা ইয়ং মডুলাস আমরা যেটাকে বলি, তো ইয়ং মডুলাস অথবা ইয়ং এর গুণাঙ্ক এটা হলো যদি পীড়নের জন্য যদি হচ্ছে তার দৈর্ঘ্যের বিকৃতি ঘটে, অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করেছে তার দৈর্ঘ্যের বিকৃতি ঘটছে, অর্থাৎ দৈর্ঘ্যের আকারে পরিবর্তন হচ্ছে, দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে অথবা হ্রাস পাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ওইটা, সেই ক্ষেত্রে যে হচ্ছে পীড়ন এবং বিকৃতির যে হলো অনুপাত, সেই অনুপাতটাকে আমরা বলবো হলো ইয়ং এর গুণাঙ্ক বা ইয়ং মডুলাস। তো ইয়ং মডুলাসকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, ইয়ং মডুলাসকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি। এই ক্ষেত্রে হচ্ছে পীড়ন ভাগ, তো যে বিকৃতি ঘটবে এটা এল, দৈর্ঘ্য বিকৃতি হবে। এরপর আরো একটা বিকৃতি আছে, সেটা হচ্ছে আমাদের আয়তন বিকৃতি বলা হয়। তো যে এই আয়তন বিকৃতি বলা হয়, তো আয়তন বিকৃতি যদি আয়তনের পরিবর্তনের জন্য যদি হলো পীড়নজনিত কারণে যদি আয়তনের যদি পরিবর্তন ঘটে, তাহলে ওই পীড়ন এবং বিকৃতির যে অনুপাত পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে বাল্ক মডুলাস। আয়তনে যদি বিকৃতি ঘটে তাহলে সেখানে যে আমরা মডুলাসটা পাই, অর্থাৎ হলো পীড়ন ভাগ আয়তন বিকৃতি যদি হয় তাহলে তার অনুপাতটাকে আমরা পাই হচ্ছে বাল্ক মডুলাস। তো সেই জায়গায় আমরা বি দ্বারা প্রকাশ করি, বাল্ক মডুলাসকে বি দ্বারা প্রকাশ করে থাকি। অর্থাৎ একই, শুধু ওই যে আমরা যেখানে সূত্রে হলো ইয়ং মডুলাসের মডুলাস অফ ইলাস্টিসিটির যে সিম্বল ব্যবহার করেছিলাম ওখানে শুধু সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে, তাছাড়া কিছুই না। তো ইয়ং মডুলাসকে ওয়াই দ্বারা প্রকাশ করি আর বাল্ক মডুলাসকে বি দ্বারা প্রকাশ করি, তখন হবে হচ্ছে সিগমা ভাগ জেল ভি, অর্থাৎ আয়তনের বিকৃতি। এরপর আরো একটা আছে, সেটা হচ্ছে শেয়ার পীড়ন। তো শেয়ার পীড়নের জন্য যদি একটা বিকৃতি ঘটে, ওই যেটাকে আমরা বলি শেয়ার বিকৃতি, শেয়ার বিকৃতির ক্ষেত্রে হচ্ছে আমরা যেই মডুলাস অফ ইলাস্টিসিটি পাই সেটা হচ্ছে মডুলাস অফ রিজিডিটি বলা হয়, মডুলাস অফ তাকে রিজিডিটি বলা হয়, অথবা বলা হয় হচ্ছে ব্যাবর্তন গুণাঙ্ক। তো মডুলাস অফ রিজিডিটি অথবা ব্যাবর্তন গুণাঙ্ককে আমরা এন স্মল লেটার এন সিম্বল দ্বারা প্রকাশ করে থাকি। সেটার ক্ষেত্রে হবে হচ্ছে শেয়ার পীড়ন এবং বাই তার শেয়ার বিকৃতি, যে বিকৃতিটা ঘটবে সেটা হলো শেয়ার বিকৃতি। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে এই জায়গা থেকে আমরা একটু ফর্মুলাগুলো আনতে পারি। আমরা জানি যে গতদিনকে দেখেছিলাম যে মডুলাস অফ ইলাস্টিসিটি ইকুয়াল টু যে পীড়ন এল ভাগ স্মল লেটার এল, এইভাবে আমরা পেয়েছিলাম। তো ইয়ং এর গুণাঙ্কের ক্ষেত্রে আমরা ওয়াই দ্বারাই প্রকাশ করব ইয়ং মডুলাসের ক্ষেত্রে, কিন্তু যখন বাল্ক মডুলাস যখন হয়ে যাবে অর্থাৎ আয়তন বিকৃতি যখন হবে তখন আমরা এইভাবে প্রকাশ করব যে পীড়ন ভাগ আদি আয়তন বাই তার আয়তনের পরিবর্তন। তো এখানে পীড়ন এইটার ক্ষেত্রে দেখা গেছে যে হচ্ছে যখন কোনো বস্তুর আয়তনের পরিবর্তন ঘটে তখন এই পীড়ন এবং চাপের পরিমাণ একই রকম থাকে। কিভাবে একই রকম থাকে আমরা একটু দেখি। যে মনে করো একটা সিলিন্ডার আছে, এটা একটা সিলিন্ডার এক্সাম্পল হিসেবে বললাম। এই সিলিন্ডারের ভিতরে বেশ কিছু পরিমাণ তরল পদার্থ ছিল। তো সিলিন্ডারের ভিতরে বেশ কিছু পরিমাণ তরল পদার্থ ছিল, অথবা যদি বলি কোনো গ্যাস ছিল। তো এই অবস্থাতে গ্যাসটা টোটালি ভর্তি ছিল। এখন সিলিন্ডারের ভিতরে একটা পিস্টন আছে, সিলিন্ডারের সাথে একটা পিস্টন লাগানো আছে, যে পিস্টনটা ওপরে অথবা নিচে করা যায়। তো এই অবস্থাতে এটা যদি পুরো যদি গ্যাস যদি ভর্তি থাকে, এখন তুমি পিস্টনটাকে যদি নিচের দিকে যদি চাপ দাও, পিস্টন দ্বারা যদি পিস্টনকে এখন এই জায়গা থেকে তুমি এই জায়গায় নিয়ে চলে আসলাম, তখন কি অবস্থা হবে দেখো তো। তখন এই যে আগে যখন পিস্টন যখন এখানে ছিল তখন এইটুকু পরিমাণ গ্যাস ছিল, কিন্তু এখন তুমি যতই পিস্টনকে নিচের দিকে নিয়ে যাচ্ছ তখন ততই বেশি চাপ বৃদ্ধি পাচ্ছে এবং আয়তনের পরিমাণ কমে যাচ্ছে। আর আমরা জানি কেমিস্ট্রিতে বয়েলের সূত্র অনুসারে চাপ বৃদ্ধি পেলে আয়তন কমে যায়, তার মানে আমরা দেখছি এখানে চাপ বৃদ্ধি পাচ্ছে। তো স্বাভাবিক অবস্থায় দেখো যখন কোনো চাপ দেওয়া হয়নি, এইভাবে স্বাভাবিক অবস্থায় যখন সিলিন্ডারটা ছিল তখন তার মধ্যে একটা চাপ কাজ করেছে, কিন্তু তার জন্য কোনো আয়তনের পরিবর্তন ঘটেনি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই অবস্থাতে এর মধ্যে একটা চাপ কাজ করছে। কেন? কারণ এর ভিতরে যেহেতু এই জায়গায় পিস্টনটাকে রাখা হয়েছে, এর মধ্যে যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো পাত্রের দেওয়ালে চাপ দিচ্ছে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, যখনই তুমি পিস্টনটাকে মানে
পাত্রের গায়ে চাপ দিচ্ছি, কিন্তু যখন তুমি পিস্টনটাকে ভিতর দিকে নিয়ে আসো তখনই কিন্তু আয়তনের পরিবর্তন হচ্ছে, না হলে কিন্তু আয়তনের পরিবর্তন হচ্ছে না। তা আসলে আমরা পীড়ন বিবেচনা করব যে যখন কোনো আয়তন অথবা দৈর্ঘ্যের হচ্ছে পরিবর্তন ঘটবে সেই সময় আমরা পীড়ন বিবেচনা করবো। আর একটা ব্যাপার হলো এখানে যে পীড়ন মানে হলো প্রতিরোধী, পীড়ন মানে যেটা হলো প্রতিরোধ করবে। তো এখানে যে যখনই এই চাপটা দেওয়া হবে, স্বাভাবিক অবস্থায় এখানে কোনো প্রতিরোধী কাজ করছিল না, কিন্তু যখনই তার উপরে যখন চাপ দেওয়া হচ্ছে, চাপ দেওয়ার ফলে এই চাপকে এর ভিতরে যে গ্যাসগুলো আছে সেই গ্যাস হচ্ছে প্রতিরোধ করার চেষ্টা করছে। এই যে একটা চাপ দেওয়া হচ্ছে এই চাপকে প্রতিরোধ করছে। তো আমরা দেখছি যে সেই ক্ষেত্রে বলবো যে এখানে চাপের পরিমাণ এবং পীড়নের পরিমাণ সমান, যে পরিমাণ চাপ দিচ্ছে ঠিক সেই পরিমাণই প্রতিরোধ তাকে করতে হচ্ছে, আর প্রতিরোধটা হলো পীড়ন। তাই এখানে আমরা বলবো যে হলো চাপের পরিমাণ এবং পীড়নের পরিমাণ দুটোই সমান। তো এই জন্য আমরা এখানে সরাসরি পীড়ন না বলে এখানে চাপ ইউজ করে থাকি, কারণ আয়তনের পরিবর্তনের ক্ষেত্রে যে যতটুকু পরিমাণ চাপের জন্য আয়তন পরিবর্তন হয়েছে ওই চাপের পরিমাণ আর পীড়নের পরিমাণ সেম, এই জন্য আমরা সরাসরি চাপটা এখানে ইউজ করে থাকি। আবার চাপ ইউজ করে থাকি যদি বল দেওয়া থাকে কি পরিমাণ বলের জন্য চাপ সৃষ্টি হচ্ছে, তখন আবার আমরা এখান থেকে বলবো আমরা জানি পি সমান এফ এবং এ, তাহলে আমরা এখানে এফ এ ইউজ করবো, কোনো সমস্যা নেই। তো এনিওয়ে, তাহলে এখন দেখো আমরা এই জায়গা থেকে সরাসরি আমরা কি ইউজ করবো, পি ইউজ করবো। আর এই পিটার ক্ষেত্রে সো বি কেয়ারফুল, যেই চাপটুকুর জন্য আয়তনে পরিবর্তন ঘটবে সেই চাপ, শুধুমাত্র যেই চাপটুকুর জন্য আয়তনের পরিবর্তন ঘটবে সেই চাপটা এখানে ইউজ করতে হবে। আমি যদি বলি একটা সিলিন্ডারের ভিতরে, এক্সাম্পল হিসেবে বললাম, একটা সিলিন্ডারের ভিতরে হচ্ছে 300 প্যাসকেল চাপে 300 প্যাসকেল চাপে হচ্ছে বেশ কিছু গ্যাস ছিল। এখন এই অবস্থাতে এই সিলিন্ডার পিস্টন নিচের দিকে ঠেলে দেওয়ার কারণে এর চাপ হয়ে গেল হলো 350 প্যাসকেল। কার চাপ? গ্যাসের চাপ। স্বাভাবিক অবস্থায় একটা সিলিন্ডারের ভিতর এইভাবে একটা পিস্টন দেওয়া ছিল, এই জায়গায় হচ্ছে তার চাপ ছিল 300 প্যাসকেল, কিন্তু পিস্টনটাকে নিচের দিকে নেওয়ার জন্য গ্যাসের চাপ হয়ে গেল 350 প্যাসকেল চাপ, এবং তার আয়তনের পরিবর্তন হলো 30 ঘন সেন্টিমিটার। আগে তার আয়তন ছিল হচ্ছে 50 ঘন সেন্টিমিটার, এখন আয়তনের পরিবর্তন হলো 30 ঘন সেন্টিমিটার, মানে তার আয়তন হয়ে গেল 30 সেন্টিমিটার। আগে তার আয়তন ছিল 50 ঘন সেন্টিমিটার, দ্যাট মিনস এখানে তার আয়তন ছিল হলো 50 ঘন সেন্টিমিটার, কিন্তু এখানে তার আয়তন হয়ে গেল 30 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা দেখছি আয়তনের পরিবর্তন ঘটলো কোন চাপটুকুর জন্য? 50 পরিমাণ চাপের জন্য, কারণ তার প্রাথমিক অবস্থায় চাপ ছিল 300, আর এখানে চাপ 350-এ যখন নিয়ে আসা হয়েছে তখন তার আয়তন 30 হয়ে গেছে। তার মানে এই 350 থেকে 50 বাদ দাও, বাদ দিলে কত থেকে 50, তার মানে এই পিস্টন দ্বারা কতটুকু চাপ তৈরি করা হয়েছে? 50 পরিমাণ চাপ তৈরি করেছে। তার মানে এখানে আমাকে তখন মানটা বসাতে হলো 50, অর্থাৎ বুঝতে হবে তোমাকে যে চাপটার জন্য পীড়ন তৈরি, যে চাপটার জন্য আয়তনে পরিবর্তন ঘটেছে শুধুমাত্র সেই চাপটা এখানে বসাতে হবে। বলতে পারো চাপ বৃদ্ধি অথবা চাপ হ্রাসের পরিমাণ। তো এনিওয়ে, তাহলে এখন এই আর নিচে যেটা আমরা বলছিলাম যে হলো বাল্ক মডুলাস, হচ্ছে মডুলাস অফ রিজিডিটি, বা হচ্ছে এন দ্বারা যেটাকে প্রকাশ করছিলাম, এটা হচ্ছে এটা ক্ষেত্রে তখন আমরা ইউজ করব যে শেয়ার পীড়ন আর শেয়ার বিকৃতি। তো শেয়ার বিকৃতির ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা হলো শেয়ার বিকৃতিটাকে হলো প্রকাশ করে থাকি হলো থিটা দ্বারা। মনে করে দেখো, আমরা গতদিনকে প্রমাণ করেছিলাম শেয়ার বিকৃতি সমান একটা আয়তকার অংশের জন্য একটা শেয়ার বিকৃতি সমান প্রমাণ করেছিলাম এল ভাগ এল। তো এখানে আসলে থিটা এস না দিয়ে আমরা ডেল এস না দিয়ে সরাসরি হচ্ছে থিটা ইউজ করব। তো সেখানে আমরা থিটা সমান পাই হচ্ছে এল ভাগ এল। কেন? কারণ আমরা এই হচ্ছে থিটা সমান জানি হচ্ছে এল ভাগ এল। যদি এখানে যদি থিটার মানটা যদি বসিয়ে দাও তাহলে উল্টে গেলে এই অবস্থাটাই হয়। তাহলে আমরা দেখলাম যে যখন আমরা ইয়ং মডুলাস করব তখন আমরা ডেল সিগমা এল ভাগ এল করব। তো আবার যেখানে সিগমা সমান হচ্ছে এফ ভাগে পীড়ন সমান, আবার যখন আমরা বাল্ক মডুলাস করব তখন হচ্ছে পি ভাগ ভি বাই ভি। এই ছোট হাতের ভিটা হলো আয়তনে কতটুকু পরিবর্তন হয়েছে। তো আবার যেখানে পি সমান প্রযুক্ত বল ভাগ এ। এরপরে হচ্ছে যখন মডুলাস অফ রিজিডিটি করবো, অর্থাৎ শেয়ার পীড়নের ক্ষেত্রে যখন কাজ করবো তখন শেয়ার পীড়ন ভাগ এল ভাগ এল অথবা থিটা, যেটাই বলো না কেন, যখন আমরা অঙ্কের জন্য যেই ফর্মুলাটা দরকার হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এখানকার। আবার যেখানে থিটা সিগমা এস সমান আমরা বলবো হচ্ছে এফ ভাগ এ। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফর্মুলাগুলো। এখন আমরা এই ফর্মুলাগুলো দ্বারা অঙ্কগুলো করতে পারবো। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ
টপিক, সেটা হচ্ছে পয়সনের অনুপাত। সেটা এখন পর্যন্ত আমরা বলি পয়সন রেশিও। তো পয়সন রেশিওটা একটা হলো যে কোনো একটা ম্যাটার্সের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো পয়সনের অনুপাতটা হলো, পয়সন অনুপাত বলার আগে একটু বেসিক ব্যাপারগুলো একটু আমরা একটু জেনে নিই। যে এই একটা বস্তুকে, একটা হচ্ছে ম্যাটার্স, একটা বস্তুকে আমরা হচ্ছে এর সাথে ঝুলিয়ে রাখছি। এই অবস্থাতে যখন এর নিচে যখন আমরা কোনো একটা বল দিব, বল দেওয়ার পরে এক্সাম্পল হিসেবে বলি যে এর যেহেতু একটা সিলিন্ড্রিকাল, একটা ব্যাস ছিল, এর একটা ব্যাস ছিল, ব্যাসটা ধরি হলো ডি পরিমাণ ব্যাস, D1 পরিমাণ ধরলাম, D1 পরিমাণ তার একটা ব্যাস ছিল এবং তার দৈর্ঘ্য ছিল হলো L1 পরিমাণ। এখন বল প্রয়োগ করার আগে, এখন যখন আমরা একে যখন একটা নির্দিষ্ট পরিমাণে একটা যখন বল দিব, বল দেওয়ার পরে এক পরিমাণ বল দিছি, আমরা দেখতে পাচ্ছি বল দেওয়ার কারণে সে এই অংশটুকু পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে। তো এই অবস্থাতে আমরা যদি বলি এর দৈর্ঘ্য হচ্ছে L2 এবং এই যে যেটুকু অংশ বৃদ্ধি পাইছে, এই অংশটুকু বৃদ্ধি পেয়েছে, এই বৃদ্ধির অংশটা হলো স্মল লেটার L পরিমাণ। আবার আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, শুধু তাই হবে না, তারটা যতটুকু মোটা ছিল তার, বা আমরা যে কোনো একটা যদি রড বা কোনো কিছু যদি বলে থাকি, যতটুকু পরিমাণ মোটা ছিল তার থেকে চিকন হয়ে যাবে, তার মানে এখানকার ব্যাসেরও একটা পরিবর্তন হয়ে যাবে D2। টান বল দেওয়ার পর তুমি একটা কোনো কিছু টেনে দেখবা যে যখন যত লম্বা হবে তত সে চিকন হবে। তো এই অবস্থাতে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি কি কি বিকৃতি ঘটে। এখানে একটা বিকৃতি হবে দৈর্ঘ্য বিকৃতি। সেই দৈর্ঘ্য বিকৃতি সমান দৈর্ঘ্য বিকৃতি ইকুয়াল টু, আমরা জানি দৈর্ঘ্যের পরিবর্তন বাই তার আদি দৈর্ঘ্য। আবার এখানে আরেকটা বিকৃতি ঘটবে, সেটা হলো পার্শ্ব বিকৃতি, কারণ ব্যাসেরও হ্রাস হয়েছে, ব্যাস কমে গেছে। তখন ধরি আমার ব্যাস কমে যাওয়ার পরিমাণ হলো স্মল লেটার ডি। তো আমরা ব্যাস কমে গেছে, এটাকে আমরা বলি হলো পার্শ্ব বিকৃতি। তাহলে পার্শ্ব বিকৃতি ইকুয়াল টু হচ্ছে ব্যাসের পরিবর্তন বাই তার আদি ব্যাস। তো এই জায়গা থেকে আমরা দেখি যে পয়সনের অনুপাতটা হলো যে দৈর্ঘ্য পার্শ্ব পরিবর্তন এবং দৈর্ঘ্য পরিবর্তন, পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির যে অনুপাতটা, সেই অনুপাতটাকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে পয়সনের অনুপাত। তো আমরা এখানে দেখি যে পয়সনের অনুপাত ইকুয়াল টু, আমরা পেলাম হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি বাই পার্শ্ব বিকৃতি, পার্শ্ব বিকৃতি বাই, সংক্ষেপে লিখলাম, বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমরা এই জায়গা থেকে যেটা দেখছি যে হচ্ছে ডি ভাগ D1 L ভাগ L1, এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পয়সন অনুপাত। তবে এখানে যেহেতু আমরা দেখলাম হলো এখানে দৈর্ঘ্যের হচ্ছে মাইনাস চিহ্ন ইউজ করা হয় এই জায়গায়। কেন মাইনাস চিহ্ন ইউজ করা হয়? কারণ এই যে পার্শ্ব বিকৃতিটা, অর্থাৎ পার্শ্ব যে হচ্ছে ব্যাস কমে গেছে, কমে যাওয়ার কারণে হ্রাস পেয়েছে, তাই হ্রাস পাওয়া যায় আসলে মাইনাস চিহ্ন দ্বারা একটা সিম্বল প্রকাশ করে, মাইনাস চিহ্ন দ্বারা বোঝায় এখানে হ্রাস পাইছে অ্যাকচুয়ালি। তো আবার এখানে আরেকটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে মনে করো তোমার আমরা এই নিচে কোনো একটা বস্তু রাখছি, এখানে আমরা টানা বল দিছিলাম, যদি এখন চাপা বল দিই তাহলে কি হবে? এই একটা বস্তু রাখছিলাম, বস্তু রাখার পরে যার ব্যাস ছিল হচ্ছে D1 পরিমাণ এবং তার দৈর্ঘ্য ছিল হলো L1 পরিমাণ, কিন্তু হঠাৎ করে এই বস্তুটার উপর যখন তুমি কোনো একটা চাপ দিবা, যখন কোনো একটা চাপা বল দিবা, তখন তার দৈর্ঘ্যর পরিবর্তন হয়ে যাবে। ধরি তার দৈর্ঘ্য পরিবর্তন হয়ে L2 হলো এবং তার ব্যাসেরও একটা পরিবর্তন আসবে। কি পরিবর্তন আসবে? দৈর্ঘ্য আগের থেকে এইটুকু অংশ, L পরিমাণ অংশ কমে গেল এবং ব্যাস আগে যতটুকু ছিল তার থেকে অনেক বেশি পরিমাণ মোটা হয়ে গেছে। তাহলে আমরা এখানে দেখছি যে হলো ব্যাসের
ধরি ব্যাস পরিবর্তন হচ্ছে ডি পরিমাণ, অর্থাৎ এখানে ব্যাস বৃদ্ধি পেয়েছে কিন্তু দৈর্ঘ্য হ্রাস পেয়েছে। তাহলে ব্যাস বৃদ্ধি পেল এবং দৈর্ঘ্য হচ্ছে হ্রাস পেল কতটুকু, এল পরিমাণ। একটা সবসময় যদি কখনো বল প্রয়োগ করো, একটা বৃদ্ধি পেলে একটা হ্রাস পাবে দৈর্ঘ্য এবং ব্যাসের মধ্যে, দৈর্ঘ্য এবং পার্শ্ব বিকৃতির মধ্যে একটা বৃদ্ধি পেলে একটা হ্রাস পাবে মাস্ট। যদি তুমি দেখো দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে তাহলে অবশ্যই তার হচ্ছে পার্শ্ব যেই হচ্ছে মাপটা আছে সেটা হ্রাস পেয়ে যাবে, আর যদি পার্শ্ব মাপটা যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে তখন, সরি হ্রাস পাবে তখন। তাহলে এই অবস্থাতে তখন আমাদের যদি ক্যালকুলেশন করে সেম এরকম ক্যালকুলেশনটা আসবে, ফর্মুলাটা এরকমই আসবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে আমাদের পয়সন অনুপাত। তো আমরা এখন সরাসরি বেশ কিছু যেই ফর্মুলাগুলো জানলাম সেই ফর্মুলা দিয়ে আমরা হলো বেশ কিছু ম্যাথের দিকে চলে যেতে পারি। তো আমরা সেই ফর্মুলা দিয়ে ম্যাথের দিকে চলে যাবো। তো একটা ব্যাপার একটু বলে দিই, সেটা হচ্ছে যে অনেকে পয়সন অনুপাত সিগমা দ্বারা প্রকাশ করে থাকে। তো সিগমা দ্বারা যদি এখানে যদি প্রকাশ করো, মানে আসলে কোন সিম্বল দ্বারা প্রকাশ করছে এটা মেইন ফ্যাক্ট না, তখন আবার কিন্তু পীড়নটাকে কিন্তু আর সিগমা দ্বারা প্রকাশ করা যাবে না, তখন পীড়ন এস বা এই জাতীয় কোনো কিছু দ্বারা প্রকাশ করবা। তা আমি সিগমা দ্বারা পীড়নকে প্রকাশ করলাম এই জন্য যে ইন্টারন্যাশনাল যে হচ্ছে বুকগুলো আছে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, সেইগুলো সকল ক্ষেত্রে পীড়নকে সচরাচর হচ্ছে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য আমি হলো সিগমা দ্বারা প্রকাশ করছি। এভাবে তো তোমরা অন্য কোনো সিম্বল ইউজ করতে পারো, যেমন বইগুলোতে পীড়নের ক্ষেত্রে এস ইউজ করে এবং হচ্ছে পয়সন অনুপাতের ক্ষেত্রে সিগমা ইউজ করে থাকে, এটা কোনো ব্যাপার না কোনটা তুমি ইউজ করতেছো। এনিওয়ে, তাহলে এখন আমরা সরাসরি যেই ফর্মুলাগুলো দেখলাম গত ক্লাস এবং আজকের ক্লাস অনুসারে, তো সেইটা অনুসারে আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম কিছু সলিউশন করব। সেই ম্যাথমেটিক্যাল টার্মের মধ্যে ফার্স্ট যে অঙ্কটা আমরা করব সেটা হলো 1 বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য হলো 5%। 1 বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে হলে কত বল প্রয়োগ করতে হবে, যেখানে ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। তো এই অবস্থায় তাহলে আমরা করে ফেলি। প্রথমে একটু দেখি কি কি দেওয়া আছে। ফার্স্টে দেওয়া আছে হলো 1 বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তার, তার দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে হবে। আচ্ছা, আমরা কি চিত্রটা ড্র করি। এক্সাম্পল হিসেবে বললাম একটা তার আছে, তার যার প্রস্থচ্ছেদ হলো 1 বর্গ মিলিমিটার, 1 বর্গ মিলিমিটার। তো এই অবস্থাতে তার দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে হবে। আমরা জানি বৃদ্ধি করতে হলে টানা বল দিতে হয়, দৈর্ঘ্য বৃদ্ধি করতে হলে টানা বল দিতে হয়, এবং দৈর্ঘ্য কমাইতে হলে সেখানে চাপা বল দিতে হয়। তাহলে এই জায়গা থেকে একটা টানা বল দিতে হবে। তো দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে হলো 5%, অর্থাৎ যখন তার বল দেওয়া হয়েছিল তখন তার অবস্থাটা ছিল এরকম, আর যখনই তার মধ্যে একটা টানা বল দেওয়া হয়েছে তখন তার অবস্থাটা হয়ে গেছিল এরকম। এই যে এই দৈর্ঘ্যটা যে বৃদ্ধি পেল, ধরি তার আদি দৈর্ঘ্য ছিল হলো এল পরিমাণ, এই যে দৈর্ঘ্যটা যে বৃদ্ধি পেল, এই দৈর্ঘ্য বৃদ্ধিটা হবে তার যে দৈর্ঘ্য ছিল তার 5%, এবং ইয়ং এর গুণাঙ্কের মান দেওয়া আছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার, 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এই এর মানটা কত আমাদেরকে বের করতে বলছে, দেখি করে ফেলি। তো আমরা জানি ইয়ং এর গুণাঙ্কের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা জানি y = পীড়ন ভাগ বিকৃতি। y = পীড়ন ভাগ বিকৃতি। তুমি একটা ফর্মুলা মনে রাখলে ফর্মুলা থেকে তুমি ফর্মুলা বানিয়ে নিতে পারবা। তো সেটা হচ্ছে পীড়ন ভাগ বিকৃতি। তা আমরা এখান থেকে হচ্ছে, তো পীড়নের ক্ষেত্রে আবার আমরা জানি f ভাগ a, আবার বিকৃতির ক্ষেত্রে আমরা জানি হচ্ছে স্মল লেটার l ভাগ ক্যাপিটাল লেটার l, অর্থাৎ l ভাগ l। তো এটাই একবার যদি উল্টিয়ে দাও তাহলে উপরে চলে যাবে l ছোট বড় হাতের l, আর নিচে চলে আসবে হলো ছোট হাতের l। তো তুমি যদি মনে করো সরাসরি এই ফর্মুলাটা ইউজ করবে তাও হবে, আর যদি মনে করো জাস্ট একটা ফর্মুলা মনে রেখে তুমি এই জায়গা থেকে ফর্মুলা বানিয়ে নিবে তা হবে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এই জায়গা থেকে এবার আমরা সরাসরি মানগুলো বসাই নিই। ইয়ং এর গুণাঙ্কের মান হচ্ছে 2 × 10⁻11। তো সবসময় এখানে এককের ক্ষেত্রে একটু খেয়াল রাখবা যে ইয়ং এর গুণাঙ্কের যে মানগুলো দেওয়া থাকবে, অথবা যদি পীড়ন দেওয়া থাকে তার যে এককগুলো থাকবে সেই এককেই বাদ বাকি এককগুলো কনভার্ট করে নিবা। আমরা দেখছি ইয়ং এর গুণাঙ্কের একক দেওয়া আছে নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এফটা আমাকে বের করতে হবে। এল ধরি তার আদি দৈর্ঘ্য ছিল হলো এল, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ হবে হচ্ছে, দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ হবে আদি দৈর্ঘ্যের 5%, তার মানে এল এর
5%, তো পার্সেন্ট মানে আমরা জানি 100 দ্বারা ভাগ, অর্থাৎ 0.05 এল। তাহলে আদি দৈর্ঘ্যের মান হচ্ছে এল এবং ক্ষেত্রফলের মানটা কত দিয়েছে, 1 বর্গ মিলিমিটার স্কয়ার আছে। তো আমাকে 1 বর্গ মিলিমিটার থেকে আমাকে মিটার স্কয়ার নিতে হবে। তো আমরা জানি হচ্ছে 1 মিটার সমান 1000 মিলিমিটার। আর যদি বলে হচ্ছে 1 বর্গ মিটার সমান কত, তাহলে 1000 হোল স্কয়ার বর্গ মিলিমিটার স্কয়ার। তো এখন যদি আমাকে এই বর্গ মিলিমিটার থেকে যদি মিটারে যদি নিতে হয়, তাহলে কি করতে হবে, 1000 হোল স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা যদি 1কে যদি 1000 হোল স্কয়ার দ্বারা যদি, তাহলে আমরা এখন 1কে যদি, তাহলে 1 বর্গ মিলিমিটার ক্ষেত্রফল দেওয়া আছে 1 বর্গ মিলিমিটার, তো 1 বর্গ মিলিমিটারকে যদি 1000 হোল স্কয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয়, 1000 হোল স্কয়ার মানে 10⁶। তাহলে যদি একে যদি 10⁶ দ্বারা যদি ভাগ করি তাহলে অ্যাকচুয়ালি দাঁড়ায় হলো 10⁻⁻6 বর্গ মিটার স্কয়ার। তাহলে সেই মানটা আমরা এখানে বসাই দিই, 10⁻⁻6 বর্গ মিলিমিটার স্কয়ার, এবং এর মান কত, 0.05 এল। এল এল কেটে গেল, তাহলে এই জায়গা থেকে সরাসরি তুমি একটা এফ এর মানটা পেয়ে যাবে। আর এফ এর একক কি হবে, এই যে এই ইয়ং গুণাঙ্কের যে মানটা ছিল সেটা। তো এখানে আমরা আরেকটা ব্যাপার একটু বলে দিই যে ইয়ং গুণাঙ্কের মান দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায়। কোন একটা ম্যাটেরিয়ালসে যদি বলা হয় তার ইয়ং গুণাঙ্কের মান এত, 2 × 10⁻, যেমন আমরা এই হলো তারটা ক্ষেত্রে বলেছে যে এর ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার বর্গ মিটার। তো এই ইয়ং গুণাঙ্ক দ্বারা অ্যাকচুয়ালি বোঝায় যে এই ম্যাটেরিয়ালসটার সর্বোচ্চ 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার পর্যন্ত পীড়ন নেওয়ার ক্ষমতা আছে। এর বেশি পীড়ন নেওয়ার ক্ষমতা তার নাই। অর্থাৎ পীড়নের মান কখনোই এই মানের ক্রস করবে না এই ম্যাটেরিয়ালসটার ক্ষেত্রে। মানে যদি ক্রস করে তাহলে ওই মেটালসটাকে আর রক্ষা করা সম্ভব না, ওই মেটালসটাকে কখনোই আর টিকিয়ে রাখা সম্ভব না। ইয়ং এর গুণাঙ্ক দ্বারা অ্যাকচুয়ালি এটাই বোঝায়। তো এখন দেখো, তাহলে এই অবস্থাতে হচ্ছে আমরা সরাসরি এই অঙ্কটা করে ফেললাম। এখন